একমাত্র বিএনপি পারবে দুর্নীতির ত্রুটি চেপে ধরতে, ছাড় পাবে না দলীয় লোকেরাও, বলেছেন তারেক রহমান। ভোটের দিন তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। বিএনপি কখনো আমানতের খেয়ানত করবে না, বলেছেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টা করা হবে, নেই কোনো লুকোচুরি, বলেছেন সিইসি। আস্থা জানালেন বিদেশি কূটনীতিকরা। দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশের সরকার ও জনগণ, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসের উস্কানির তীব্র সমালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশকে গড়তে বিএনপির পরিকল্পনাগুলো বাস্তবায়নে 12 ফেব্রুয়ারি জনগণের সমর্থন ও ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যায় ফেনী পাইলট হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই সমর্থন চান। তারেক রহমান বলেন, বিগত 15 বছর দেশ থেকে লুটপাট করে বিদেশে টাকা পাচার করা হয়েছে, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। তারেক রহমান আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে বিএনপির বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরবাসীর ওপর বিএনপির দায় দাবি আছে জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া এই মাটির সন্তান, তার সম্মানে বিএনপি পূর্ণ সমর্থন চায় 12 ফেব্রুয়ারির নির্বাচনে। মানুষের ভাগ্য পরিবর্তনে গণতন্ত্রের বুনিয়াদকে শক্তিশালী করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে সবার কাছে ধানের শীষে ভোট চান। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে এবং গণতন্ত্রের বুনিয়াদ যত শক্তিশালী হবে তত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। এই সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, জনগণের জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে হলে, দুর্নীতির লাগাম টেনে ধরতে হলে, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আগামী 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে। দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচার অভিযানের সংবাদ সংগ্রহে কুমিল্লার 14 গ্রামে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, এই মুহূর্তে কোথায় আছেন তারেক রহমান, আর পরবর্তী নির্বাচনী সমাবেশ কোথায়? মিথিলা, শুনতে পাচ্ছি? মিথিলা, ফেনী সরকারি পাইলটস হাই স্কুল মাঠে জনসভা শেষে 14 গ্রামের উদ্দেশ্যে আরো আগেই রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তো আমরা এখন 14 গ্রাম পাইলট হাই স্কুল মাঠে জনসভাতে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে কুয়াশা এবং শীত উপেক্ষা করে আপনার হাজার হাজার মানুষ এই পাইলট হাই স্কুল মাঠের নির্বাচনী জনসভায় এসে যোগ দিয়েছেন কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে। আপনার শুধু এই পাইলট হাই স্কুল মাঠ নয়, তার আশপাশে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখছিলাম যে এর আশপাশের এলাকায় জনসমুদ্র ছড়িয়ে পড়েছে। তো এই এখানে আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং মঞ্চে যারা নেতারা আছেন কুমিল্লার তারা অপেক্ষা করছেন, যারা ধানের শীষে প্রার্থী তারাও অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এখানে এসে পৌঁছবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু শীত উপেক্ষা করে এই পাইলট হাই স্কুল মাঠে এসে জড়ো হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আপনি দীর্ঘ 20 বছরের বেশি পর তারেক রহমান কুমিল্লাতে এসেছেন। তার আগমন উপলক্ষে নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত। তারা তারেক রহমানের কাছ থেকে আগামী দিনের নির্বাচন, যেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে কিভাবে কাজ করবেন তার একটা দিক নির্দেশনা পাবেন এবং সেই দিক নির্দেশনা গিয়ে তারা মাঠে নেমে পড়বেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন। তারেক রহমান মানুষের কথা শুনছেন, তরুণদের কথা শুনছেন, বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা বলছেন। তো তরুণদের কিভাবে কর্মসংস্থান হবে, তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর হবে সেসব বিষয়ে তিনি পরামর্শ দিচ্ছেন এবং তরুণদের
কাছেও তাদের ভাবনার কথা শুনছেন, মানুষের কাছেও শুনতেন। তা আজকের এই এলাকার কুমিল্লার সমস্যাগুলি তিনি শুনবেন এবং ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে কি ধরনের উন্নয়ন হবে সে বিষয়ে তারেক রহমান বিস্তারিত তুলে ধরবেন। আর কিছুক্ষণ পরে হয়তো তিনি সমাবেশ বা নির্বাচনী জনসভাস্থলে এসে পৌঁছবেন। তো এই ছিল সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। কুমিল্লার 14 গ্রাম থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আকন্দ। এর আগে চট্টগ্রাম পোলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 12 ফেব্রুয়ারি কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেজন্য সজাগ থাকতে নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কথাও জানান তারেক রহমান। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। 20 বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগেরও বেশি সময় পর তারেক রহমানের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। ভোট দিব কিসে, ধানের শীষে স্লোগান সহ নানা স্লোগানে মুখরিত হয় পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। দুপুর 12:30টার কিছু পর পলো গ্রাউন্ড মাঠের জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই কানায় কানায় পূর্ণ হয় পলো গ্রাউন্ড। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এ সময় জনসভায় আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। গতানুগতিক ধারার রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, নারীদের কর্মহীন রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? কি ভাই, আমরা যদি সমালোচনা করার সময় যদি সমালোচনা করে দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। তারেক রহমান বলেন, দেশের মানুষ গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেতে এবং পরিবর্তন আনতে জীবন দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড় সমতল, সবাইকে নিয়ে দেশ গড়বে। আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। 71 সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারেক রহমান। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুঁজে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।
12 ফেব্রুয়ারির নির্বাচনের দিন কেউ যাতে ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভার জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উজ্জীবিত নেতা কর্মীরা বলছেন, তারেক রহমান নির্বাচনী জনসভায় যে নির্দেশনা দিয়েছেন মাঠে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম। সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গড়তে তরুণদের পরামর্শ চান তিনি। পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তারেক রহমান জানান, নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। বায়ু দূষণ রোধে 5 বছরে 50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষার সারা দেশে 1 লাখ হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার 80 থেকে 82% থাকবে নারী হেলথ কেয়ারার। প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারা দেশে সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান দেবে, যেন সামান্য সমস্যা নিয়ে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে না হয়। দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট করবো, যাদেরকে যে ফার্মাসিস্ট যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব, বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ারার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিবো ডাক্তারের কাছে, পরশু নিবো ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বাড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে। কিন্তু হেলথ কেয়ারে যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছেই জনগণ নিরাপদ, কখনো আমানতের খেয়ানত হবে না। যাকে খুশি তাকে ভোট দিলেও স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, মুক্তিযুদ্ধের সময় জামাত ছিল স্বাধীনতার বিরোধী। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার শালন্দর ইউনিয়নের নির্বাচনী গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। পরিবারে মায়েদের দেয়া হবে ফ্যামিলি কার্ড, যা একটি পরিবারের আর্থসামাজিক খুঁটি হয়ে দাঁড়াবে। কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার বীজ পেয়ে আরও সামনে এগিয়ে যাবে। এছাড়া স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন সহ বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে বলেও জানান মহাসচিব। আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই। যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড দেখে ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন, আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন, আশঙ্কা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ঢাকায় 11 দলীয় জোটের নির্বাচনের প্রচারণী জনসভায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার রাজধানীতে জামায়াত ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্য সমর্থিত ঢাকা 4, 5, 6 ও 7 নির্বাচনী জনসভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের নেতারা। এ সময় 11 দলীয় জোটের নেতারা জনগণকে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। যাদের স্বপ্ন জেগেছে
2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে, আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। এতে অংশ নিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা বিক্তার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো, জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। এদিন ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির আরও বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। জামায়াতের আমির আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে। পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। জনসভার মধ্যে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকার বিভিন্ন আসনে বিএনপির প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যোগ দিচ্ছেন জনসভা ও প্রচারণায় প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা। মোবাশের আহমদের রিপোর্ট। রবিবার দিনব্যাপী রাজধানীর শাহজাহানপুরে নিজ নির্বাচনী এলাকায় অলিগলিতে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা প্রকাশ ব্যক্ত করলেও কিছু দল ও সরকারের কিছু মহলের বক্তব্য ও তৎপরতা সন্দেহজনক বলে অভিযোগ করেন তিনি। মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই, এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলি মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। রাজধানীর খিলগাঁও থানার 75 নম্বর ওয়ার্ড নাগদারপাড়ে নির্বাচন অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নই তার লক্ষ্য। ব্যালটের মাধ্যমে নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব। আমরা এলাকা ভিত্তিক যাব, মাঠের মধ্যে বসবো, ঘন্টার পর ঘন্টা আলোচনা করব কোন কাজটা আগে আমাদের করতে হবে। এদিকে ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপির প্রার্থী আমিনুল হক। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি এলাকাকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্তের প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই নিম্নয়ের মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে। তাদের আমি যদি আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, সবার আগে আমি আমার এই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব। দক্ষিণখান 49 নম্বর গাওয়াইর বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা 18 আসনে বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। নির্বাচিত হলে দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে কাজ করবেন বলে জানান তিনি। মোবাশের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেন। রাজনৈতিক বিভাজন করলে আওয়ামী লীগের সুবিধা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে একথা বলেন তিনি। রাজনৈতিক পরিবেশ যারা অস্থিতিশীল করতে চায় তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক সহাবস্থান রাখতে জামাতের প্রার্থীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময়
বিভাজন হলে প্রতিবেশী দেশ থেকে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলেও জানান বিএনপি মনোনীত প্রার্থী। একই সাথে বলেন, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ অর্থায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা 17 আসনের সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। তার একটা বক্তব্য অত্যন্ত প্রচার হয়েছে যে সে বলছে ঢাকা শহরের সব প্রার্থীদের সাইজ করে দিবে। সাইজ শব্দটার অর্থাৎ কি? তাহলে কি তারা এখন ভায়োলেন্স ইনসাইট করছে? তো আমরা তো আর ভেসে আসি না, আন্দোলন সংগ্রাম আমরাও করেছি। স্বাধীনতা বিরোধীদের রাজাকারদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে ছিলাম, ঠিকই আছে, এবং আমরা উদারতা দেখিয়েছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতার ফলেই তো তারা আবার রাজনৈতিক নিবন্ধন ফেরত পেয়েছিল। প্রার্থী, ভোটার সহ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে আলোচনা শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির প্রতিনিধিদের আশা, নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে। রিপোর্ট সৈকত সাদিকের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে ইসি। রবিবার সকালে ঢাকার একটি হোটেলে এ বৈঠকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 কমিশনার। এই সময় পোস্টাল ভোট, আইন শৃঙ্খলা সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চান কূটনীতিকরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য গত কয়েক মাস ধরে তাদের কর্মকাণ্ড এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে অনেক ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা সহ নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে আমরা আশ্বস্ত হয়েছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করবে ইসি। পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট, কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কী প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হবে। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। সিসি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সব ব্যবস্থা করা হবে। আমরা এখানে যে আর্মি ডিপ্লয় করব, বিজিবি ডিপ্লয় করব, র্যাব ডিপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল the huge deployment will be there. আমাদের তরফ থেকে we will do our best to ensure a safe environment for the voters এবং এটা ইনশাআল্লাহ আমরা পারবো। এবার নির্বাচন পর্যবেক্ষণে 83 বিদেশি প্রতিষ্ঠানকে ইসি আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত নিশ্চিত করেছে 36টি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্য একটি অনুষ্ঠানে বিবৃতি দেয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ বিস্মিত এবং হতবাক হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, পলাতক শেখ হাসিনা, যিনি মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23 জানুয়ারি দিল্লিতে একটি অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান। তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন, বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনও কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
নীলফামারীতে প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ চীনমৈত্রী হাসপাতাল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এর ফলে হাসপাতাল তৈরিতে চীনের সাথে চুক্তির সুযোগ তৈরি হলো। রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ২৫টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে ১৪টি নতুন প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৪৫,১৯১ কোটি টাকা। এছাড়াও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ২৫,০০০ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব সভায় অনুমোদন দেওয়া হয়। বাতিল করা হয় উন্নয়ন সহযোগী ঋণে পরিষ্কার বায়ু প্রকল্পটি। এ প্রসঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানান, সামাজিক শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিদেশি ঋণ নির্ভর থেকে বেরিয়ে আসতে চায় সরকার। উপদেষ্টা জানান, যেসব প্রকল্পের মেয়াদ জুন জুলাই শেষ হওয়ার কথা, তাদের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ না হলে অর্থায়ন বন্ধ করবে সরকার। তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে, কারণ ওই পুরো ভৌগোলিক এলাকায় এর থেকে এই মানের হাসপাতাল থাকবে না। আর এটা সম্পূর্ণ বাংলাদেশের কিছু অর্থায়ন আছে, কিন্তু আসলে অধিকাংশ অর্থায়নই ২০০০ কত কোটি টাকা ছিল, ২৫০০ কোটি টাকার প্রকল্প এটা আমরা পাশ করে দিয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ নয়, অপরাধীদের জামিনের বিরুদ্ধে অবস্থান সরকারের। বাগেরহাটের ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যু ও তাদের মরদেহ যশোর জেলা কারাগারের ফটকে নেয়ার বিষয়ে জানতে চাইলে সচিবালয়ে এমন মন্তব্য করেন তিনি। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া নাই, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। আমি কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন, সবাই নিঃসমরণিক স্যার, আপনি মনে করেন কিনা কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি মনে করেন কিনা আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আবার জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলা মুক্তিযুদ্ধকে ছোট করা শামিল মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় পোস্টাল ব্যালট ও প্রতীক বিন্যাসে অসঙ্গতির কথাও উল্লেখ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি কথা বলেন। রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বলেন, একটি দল জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে উপস্থাপনের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধকে ছোট করছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু অভিযোগ করেন নজরুল ইসলাম খান। পোস্টাল ব্যালটের ত্রুটি থাকলেও ইসি এই নিয়ে কিছু না করে বরং দ্বৈত নাগরিকত্ব নিয়ে বিএনপির প্রার্থীদের ত্রুটি খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির অনেক বিষয়ে আপত্তি ও প্রশ্ন থাকার পরও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে নীরব রয়েছে বলেও জানান দলটির এই নেতা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক শ্রেণী থেকে পরবর্তী শ্রেণীতে ওঠার সময় পুনরায় ভর্তি ও সেশন ফির নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ এবং এ বিষয়ে মনিটরিং সেল গঠনের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার দায়ের করা এই রিট আবেদনে বলা হয়, অনেক প্রতিষ্ঠান সেশন চার্জের পাশাপাশি রেজিস্ট্রেশন ফি, রিঅ্যাডমিশন ফি ও নবায়ন ফি সহ বিভিন্ন নামে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছে, যা সম্পূর্ণ সরকারের প্রজ্ঞাপন বিরোধী। প্রতি বছর একই শিক্ষা প্রতিষ্ঠানে ওপরের শ্রেণীতে ওঠার সময় নতুন করে ভর্তি দেখিয়ে সারা দেশে প্রায় 10,000 কোটি টাকার শিক্ষা বাজার গড়ে উঠেছে। রিটে শিক্ষা সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির আচরণের সমালোচনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। আইসিসির ভেতরে সমস্যা দেখছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA। মানিক মাহমুদের রিপোর্ট। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আইসিসির এমন আচরণে আন্তর্জাতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে সংগঠকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আইসিসির আচরণে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও আইসিসির দ্বৈত নীতিতে ক্ষুব্ধ। বিশ্বকাপের মতো আসরে খেলতে না পারা টাইগার ক্রিকেটারদের জন্য বড় ক্ষতি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার তারকা জন্টি রোডস। বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানোয় আইসিসির ভেতরে সমস্যা দেখছে WCA। আমাদের যে
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে দেশের সম্মান আগে, তবে বাংলাদেশের খেলতে না পারা বিসিবি ও সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন তিনি। কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে আমরা এই ক্রিকেট থেকে আমরা দূরে সরে আসছি বা কেন আমরা খেলতে যেতে পারছি না। বর্তমান ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার উপর চাপিয়েছেন আমিনুল। সাকিবকে হঠাৎ করে কেন্দ্রীয় চুক্তিতে রাখা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মনে করেন তিনি। ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সালমান আগার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে পিসিবি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। একমাত্র বিএনপি পারবে দুর্নীতির ত্রুটি চেপে ধরতে, ছাড় পাবে না দলীয় লোকেরাও, বলেছেন তারেক রহমান। ভোটের দিন তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান। বিএনপি কখনো আমানতের খেয়ানত করবে না, বলেছেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টা করা হবে, নেই কোনো লুকোচুরি, বলেছেন সিএসএ। আস্থা জানালেন বিদেশি কূটনীতিকরা। দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশের সরকার ও জনগণ, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসের উস্কানির তীব্র সমালোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।